গোপাল ভাঁড়ের গল্প আমরা কম বেশি সবাই জানি। গোপাল ভাঁড়ের নামটি মনে পড়লেই প্রথমে মাথাটা টাক মোটা মানুষটির কথাই মনে পড়ে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের একজন হাস্যরসিক মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় নিযুক্ত ছিলেন তিনি। রাজা তাকে নবরত্নের মধ্যে একজন হিসেবে নিযুক্ত করেন। ওই সময় রাজা তার কাজে খুশি হন এবং তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তার একটি মূর্তি প্রাসাদের সামনে তৈরি করেন। তখন ছিল রাজা সিরাজউদ্দৌলার সময়। সাল ছিল ১৭৫৭। সিরাজউদ্দৌলা ছিলেন তখন বিহার উড়িষ্যার নবাব। মীর জাফর, ঘসেটি বেগম এবং তাদের নিজের কিছু কাছের মানুষ তার প্রত্যেকেই নিজ নিজ স্বার্থের জন্য ইংরেজদের সাথে চুক্তিবদ্ধ হয়। রাজা কৃষ্ণচন্দ্র ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরিকল্পনা করেন। তিনি তার রাজসভায় সবাইকে বিষয়টি জানান। সবাই সমর্থন করলেও একটি মানুষ তার বিপক্ষে ছিলেন। তার নাম হচ্ছে গোপাল। গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে সবসময় একটি কথাই বলেছিলেন যে ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করলে তারা আমাদের ক্ষতি করবে। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বারবার অনুরোধ করেছিল বাংলার এমন সর্বনাশ না করার জন্য, কিন্তু রাজসভার কেউ তার কথা কোনো ভ্রূক্ষেপ করলেন না। শেষে রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে একটি অদ্ভুত ধরনের শর্ত দিলেন। শর্তটি হচ্ছে এরকম, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচিয়ে আসতে পারেন তাহলে আর তিনি নবাবের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করবে না। রাজা কৃষ্ণচন্দ্রের এরকম অদ্ভুত শর্ত শুনে গোপাল রাজি হলেন। তিনি ভাগীরথী নদীর তীরে হিরাজিল প্রাসাদ দিকে রওনা দিলেন। প্রাসাদের রক্ষীরা তাকে কোনোভাবেই প্রাসাদের মধ্যে ঢুকতে দিচ্ছিল না। গোপাল ভাঁড় তার পরিচয় না দিয়ে একটি বুদ্ধি বের করলেন। আত্মগোপন করে কিভাবে রাজপ্রাসাদে প্রবেশ করা যায়। তিনি রাজপ্রাসাদের রক্ষীর হাতে একটি জোরে কামড় বসিয়ে দেন। রক্ষী বিচারের জন্য রাজা সিরাজউদ্দৌলার কাছে নিয়ে যান গোপালকে। বিচারের সময় নবাব যখন তার পরিচয় জানতে চান, তিনি তার পরিচয় না দিয়ে শর্ত অনুযায়ী তাকে মুখ ভেঙচি দেন। রেগে গেল নবাব। রেগে গিয়ে তাকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। কারাগার থাকার সময় গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছি তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি তা করতে পারছি না, কারণ এতে করে আমার রাজা কৃষ্ণচন্দ্রের ক্ষতি হবে। তবে আমি এটিও চাই না যে নবাব সিরাজউদ্দৌলারও ক্ষতি হোক। আমি কৃষ্ণচন্দ্রের বিপক্ষে যেতে পারছি না, কারণ তিনি আমার অন্নদাতা। তার কথা শুনে মির্জাফর খুবই ভয় পেলেন এবং পরদিন সকালে তাকে ফাঁসি দেওয়ার জন্য নবাব সিরাজউদ্দৌলার কাছে অনুরোধ করলেন। ফাঁসির মঞ্চে উঠে গোপাল তার নবাব সিরাজউদ্দৌলার দিকে তাকিয়ে আবার বেঞ্চি কাটতে লাগলেন। এইবার নবাব সিরাজউদ্দৌলা ভাবলেন লোকটি হয়তো পাগল, আর একটা পাগল মানুষকে শাস্তি দেওয়া ভালো কাজ নয়। তাই তিনি তাকে মুক্ত করে দিলেন। গোপাল ভাঁড় আবারও তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শর্ত পূরণ করে জীবন বাঁচিয়ে ফিরে যায় নিজের রাজ্যে। গোপাল ভাঁড় নিজের দেশে ফিরে যখন রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন যে তিনি তার শর্ত পূরণ করেছেন, এবার আপনি আপনার কথা রাখুন। রাজা কৃষ্ণচন্দ্র তার শর্তের কথা ভুলে গিয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হন। তখন গোপাল ঠিক করলেন তিনি আর এই রাজসভায় থাকবেন না। তিনি এই রাজ্য থেকে চলে যাবেন। তাই মনে কষ্ট নিয়ে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন। গোপাল ভাঁড় এভাবে হারিয়ে যায় হাস্যময় গোপাল ভাঁড়। আর কখনো গোপাল ভাঁড়কে বাংলার কোথাও দেখা যায়নি।